আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আইজিপি সহ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের নতুন ঢং মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। ইচ্ছাকৃত কোনো ক্রসফায়ার হয়নি দাবি র্যাব ও স্বরাষ্ট্রমন্ত্রীর। অমানবিকতা ও খুন খারাপের পরিণতিতে এই নিষেধাজ্ঞা, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মুখে এত নীতি কথা মানায় না, বললেন ওবায়দুল কাদের। দেশে প্রথম দুজনের ওমিক্রন শনাক্ত, উভয় জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। তাদের সংস্পর্শে যাওয়া সবার টেস্ট হচ্ছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কানাডার পর দুবাইতেও জায়গা হলো না প্রতিমন্ত্রীর। পদ খোয়ানো ডাক্তার মুরাদের। দেশে ফেরার প্রস্তুতি আসতে পারেন আজ। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের অসন্তুষ্টির কথা জানিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এই নিষেধাজ্ঞা দেয়াকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভিযোগ তথ্য নির্ভর নয়। বাহিনী প্রধানের উপর নিষেধাজ্ঞা দেয়া দেশটির নতুন ঢং বলেও মন্তব্য করেন তিনি। র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেয় এর ব্যাখ্যা জানতে চেয়ে শনিবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অসন্তুষ্টির কথা জানিয়ে দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যেসব ঘটনার কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো দুদেশের সক্রিয় আলোচনার মধ্যে আছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেছেন, কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়া যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছে। সন্ত্রাস নির্মূল, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে সফল একটা বাহিনীকে ছোট করার জন্যই এটা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস রিলিজে এসব জানানো হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনও মার্কিন রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি স্বীকার করে বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজকে সকালে আমি এখানে মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছি। এটা আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো যে এরকম হয়েছে। সো উই ডোন্ট নো, উই হ্যাভ টু লুক ইনটু ইট, দেখি আর কি হয়। তিনি অভিযোগ করেন, কিছু এনজিওর অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এটা দুঃখজনক। তারা আমাদের দেশের একটি প্রতিষ্ঠান, যেটা কারণে দেশে সন্ত্রাস নাই, যেটা বাংলাবাহী দমন করে, আর যার কারণে বাংলাদেশি লোকেরা সন্ত্রাসবিহীন বাংলাদেশে থাকে, যার কারণে অনেক ধরনের অপকর্ম দূর হয়। হ্যাঁ, এবং বাংলাদেশের জনগণ এই প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট তাদের আস্থা আছে, বিশ্বাস আছে। এবং ওখানে যদি কেউ কখনো কোনো বাজে কাজ করে তারও শাস্তি হয়েছে, এমন একটি ডিসিপ্লিন তাকে তারা স্যাংশন করেছে। এটা খুবই দুঃখজনক। যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার মানুষের লাশ রাস্তায় পড়ে থাকে বলে অভিযোগ করেন তিনি। আমেরিকাতে প্রতি বছর 6,600,000 লোক নিখোঁজ হয়, এবং এরা কিভাবে নিখোঁজ হয় আমেরিকান সরকার জানে না। আর প্রতি বছর ইন দ্য লাইন অফ ডিউটি পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে। এই যে 6 লক্ষ লোক নিখোঁজ হয়, তার জন্যে সেইখানের কোনো অথরিটির, হেড অব অ্যান অথরিটি, তাদের তো কোনো শাস্তি হয় না। আর এখানে নতুন এক ঢং বের হলো যে হেড অব দি ইনস্টিটিউশন তাকে আপনার কি করেন। এগুলো খুবই দুঃখজনক, এবং এগুলো হয়তো লোক দেখানো একটা অপচেষ্টা। আর বাংলাদেশে নাকি অনেক বছরে, 10 বছরে 600 জন এই র্যাব নাকি মেরেছে, কিন্তু কারে মেরেছে তার তথ্য আমাদের কাছে নাই। তারা একটা বলে দেন এইরকম। আমরা আশা করব যে তাদের মোর ফ্যাক্ট বেজ হওয়া উচিত। হ্যাঁ, এবং অনেক সময় অনেকগুলো অ্যাকশন তারা বিভিন্ন দেশে নিয়েছে, যেগুলো পরবর্তীতে দেখা গেল যে দে আর নট বেনিফিশিয়াল টু দি পাবলিক, দে আর নট বেনিফিশিয়াল টু দ্য ওয়েলফেয়ার, নিদার ফর ইউএস সিটিজেন অর ফর এনিওয়ান এলস। ফরেন সার্ভিস একাডেমিতে চির অম্লান বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে এসব মন্তব্য করেন ডক্টর একে আব্দুল মোমেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগে আইজিপি এবং র্যাবের দায়িত্ব পালনকারী 6 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি সঠিক নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়, যা তাদের জন্য বৈধ।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ উঠলে বিচার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছে করে ক্রসফায়ার দেয় না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে র্যাব জানিয়েছে, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক সহ বিভিন্ন অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে এনেছে এই বাহিনী। অপারেশনের সময় গুলি চালালে আত্মরক্ষার্থে গুলি বিনিময় হয়ে থাকে। র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না। এই বাহিনী দেশে মানবাধিকার বজায় রেখেছে বলেও দাবি করে র্যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইজিপি ও র্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার। বিএনপি এতদিন যে গুম, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিল সেটি প্রমাণিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, যারা অধিকার কেড়ে নেয়, মানুষ হত্যা করে, তাদের পরিণতি এমনটাই হয়। জনগণ এখন দেখতে চায় সরকার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সংবিধান কাটাছেঁড়া করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। বিচার বিভাগ আর প্রশাসনকে ব্যবহার করছে। পুলিশ প্রধান ও র্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। কি লজ্জা আমাদের যে আমাদের পুলিশ প্রধান, আমাদের র্যাব প্রধান, তাদেরকে আজকে একটা যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ তাদেরকে নিষেধাজ্ঞা জারি করছে। কি কারণে? যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করেছো, তোমরা বেআইনিভাবে মানুষকে হত্যা করতে সাহায্য করেছো, খুন করেছো। সুতরাং এই জবাব তো জনগণকে দিতেই হবে। এটাই তাদের পরিণতি। এই জন্যে যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই আসে। আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, নাকি তারাই তাদের মধ্যে আবার নিয়ে যাবে। মির্জা ফখরুল বলেন, যেসব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে সরকার তাদের কাজে লাগিয়েছে। আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে। আজকে প্রমাণিত হয়েছে। এবং গতকাল যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে বাংলাদেশকে ডাকা হয় নাই, গণতন্ত্রের সম্মেলনে। এটাও প্রমাণিত হয়েছে যে এই সরকার বাংলাদেশকে আজকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, হাসপাতালে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও সরকারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। যে অর্ডারে আজকে দেশনেত্রীর সাজা সাময়িকভাবে স্থগিত, সেখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না। এই অর্ডারটি সংশোধন করা হয়, তাহলেই আমাদের নেত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা লাভ করতে পারে। আইজিপি ও র্যাবের দায়িত্ব পালনকারী 6 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের বিরুদ্ধেই ঘৃণা প্রকাশ বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে। গতকাল নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছে। দলটি গুমের ঘটনায় সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল সে প্রশ্ন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা সঠিক নয়। দেশে গণমাধ্যম ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেও জানান তিনি। রায় নিজেদের পক্ষে গেলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বিচার বিভাগের উপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এই দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র, মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করত। বিএনপি নেতারা আজকাল
গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন। সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। আমি পরিবহন মালিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহারে উন্নত দেশগুলোকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে, নইলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈষম্য বাড়তেই থাকবে। গতকাল রাজধানীতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আগামী চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে, এজন্য সরকার প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। বিনীত অনুরোধ জানাচ্ছি। ঢাকায় শেষ হলো চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে সম্মেলনে 17টি দেশের 525টি গবেষণাপত্রের 100টি উপস্থাপন করা হয়। চতুর্থ শিল্প বিপ্লবে যেতে এ সম্মেলনকে যুগান্তকারী পদক্ষেপ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, প্রযুক্তির বিবর্তনের সাথে সমান তালে এগিয়ে যেতে প্রস্তুতি নিতে হবে সবাইকে। প্রযুক্তি ব্যবহারে আমরা পিছিয়ে গেলাম কেন, সেটা বোধহয় অনেকে জানা উচিত। 1991 থেকে 95 যখন বিএনপি ক্ষমতায়, তখন এই অঞ্চলে ফাইবার অপটিক আসে। বাংলাদেশ তখন বিনামূল্যে ফাইবার অপটিকের সঙ্গে সংযোগ স্থাপন করার একটা সুযোগ পায়। দুর্ভাগ্য হলো যে তখনকার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেছিল যে এর সঙ্গে সংযুক্ত হওয়া যাবে না, কারণ আমাদের সব তথ্য নাকি বের হয়ে যাবে। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব, এবং বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, বাংলাদেশ হবে একটা নেতৃত্ব দানকারী দেশ। নতুন প্রযুক্তির সাথে তাল মেলাতে শ্রমশক্তিকে জনশক্তিতে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে উন্নত দেশগুলোকে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রযুক্তি যেন সকলে সমানভাবে ব্যবহার করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে এটা আমাদের উন্নত দেশগুলির একটা দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে কিছু নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেমন মেশিন মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করবে, সস্তা শ্রমিক চাহিদা কমে যাবে, অসমতা বৃদ্ধি পাবে, অভিবাসনকে উৎসাহিত করবে। উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ কমবে, প্রযুক্তি জ্ঞান ক্ষেত্রে বৈষম্য বাড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো যার যার গতিতে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্র প্রস্তুত হবে। যদি প্রযুক্তি সহজলভ্য, সহজে হস্তান্তরযোগ্য হয় তাহলে সেটা সম্ভব হবে, আর যদি এটা না হয় তাহলে এই বৈষম্য থেকে যাবে। 5G চালু হলে ব্যবসা পদ্ধতি, শিক্ষা ও মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রায় সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। 2021 দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের শরীরে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়। গতকাল রাজধানীর শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 2 নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। তাদের একজনের বয়স 21 ও আরেকজনের বয়স 30। গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। IEDCR থেকে জানানো হয়, ওই নারী ক্রিকেটাররা শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাদের সুস্থ থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও। জানান, 2 নারী ক্রিকেটারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কানাডার পর দুবাইতেও জায়গা হলো না বিতর্কিত কর্মকাণ্ডে প্রতিমন্ত্রীর পদ খোয়ানো ডাক্তার মুরাদ হাসানের। তিনি এখন দেশে ফেরার অপেক্ষায়। এর আগে কানাডায় বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনে তাকে আটকে রাখা হয়। তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেশ কিছু প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ান নাগরিক সেদেশে তার প্রবেশে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেন। দেশটির সরকার সেখানকার নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে ডাক্তার মুরাদকে কানাডায় ঢোকার অনুমতি দেয়নি। পরে সেখান থেকে তাকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়োজাহাজে তুলে দেয় কর্তৃপক্ষ। দুবাই ইমিগ্রেশন পুলিশও ডাক্তার মুরাদকে সেদেশে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে আজ তার দেশে ফেরার কথা রয়েছে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে রওনা হন ডাক্তার মুরাদ হাসান। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, ডাক্তার মুরাদের দেশে ফেরার সর্বশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন।
সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ, যিনি বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছেড়েছিলেন কানাডা টরন্টোর উদ্দেশ্যে, এবং টরন্টোতে যেহেতু তিনি প্রবেশ করতে পারেননি, সেখান থেকে দুবাই হয়ে আবার বাংলাদেশে তাকে ফিরতে হচ্ছে, এবং সকাল 8:20 ওনার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এবং এই বিমানবন্দরে যে আমি এসেছি এখানে, কিন্তু এখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত ঠিকভাবে বলতে পারছেন না যে 8:20 ফ্লাইটটা কি দেরি হবে কি না, নাকি ঠিক সময়ে এসে পৌঁছাবেন। এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিটাও এখন পর্যন্ত কমই রয়েছে, এবং তিনি কি ভিআইপি গেট দিয়ে আসবেন না সাধারণ মানুষের গেট দিয়ে তিনি বাংলাদেশ অবস্থান করবেন, সেই বিষয়ে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু বলতে পারেননি। তবে সবাই হয়তো প্রত্যাশা করছেন যে উনি কিছুক্ষণের মধ্যে, হয়তো ঘণ্টাখানিকের মধ্যেই তিনি বাংলাদেশে অবস্থান করবেন। আর যদিও আমরা বিমানবন্দরে এখন দোতলা অবস্থান করছি, এখানে কিন্তু মানুষের গ্যাদারিংটা প্রচুর রয়েছে। যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন তাদের অনেক ভিড়, কিন্তু নিচ দিয়ে যেখানে তিনি আসবেন সেখানে মানুষের উপস্থিতিটা কম। আর ডাক্তার মুরাদ, যিনি ভিডিও ভাইরাল বা নারীদের সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্যই তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে এবং বাংলাদেশ ছাড়তে হয়েছিল, আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে আসবেন। কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে তার কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের মিছিল বা স্লোগান যাতে না হয়, সেই বিষয়গুলি বিমানবন্দর কর্তৃপক্ষ দেখছে, এবং বিমানবন্দরে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। বিপাশা বিমানবন্দরে যখন তখন বাংলাদেশে আসবেন, আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব যে তিনি কখন বাংলাদেশে আসবেন। বিপাশা, এই হচ্ছে বিমানবন্দরে ডাক্তার মুরাদের বাংলাদেশে আসার সর্বশেষ তথ্য। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাক্তার মুরাদের দেশে ফেরার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। দেশে টেলিযোগাযোগ শিল্পের সবচেয়ে আলোচিত 5G সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকের মাধ্যমে রাজধানী ঢাকার 4টি এলাকায় এবং ঢাকার বাইরে 2টি এলাকায় এই সেবা চালু করা হবে। শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রাথমিক পর্যায়ে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে মানিক মিয়া অ্যাভিনিউ, সচিবালয় এবং ধানমন্ডি 32 নম্বর এলাকায় টেলিটকের বিটিএস বা বেস ট্রান্সিভার স্টেশনের মাধ্যমে 5G চালু করা হবে। ঢাকার বাইরে টুঙ্গিপাড়া এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকাতেও পাওয়া যাবে এই সেবা। এ প্রযুক্তি চালুর মধ্য দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে দাবি করেছেন মন্ত্রী। জানান, প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করবেন। আজ 12 ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস। মুক্তিবাহিনী প্রবল প্রতিরোধে 71-এর এই দিনে হানাদারদের হটিয়ে মুক্ত করে নরসিংদীকে। দীর্ঘ 9 মাস জেলার বিভিন্ন জায়গায় শতাধিক খণ্ডযুদ্ধে শহীদ হন 116 বীর সন্তান। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয় নানা কর্মসূচি। 1971 মুক্তি সংগ্রামের উত্তাল সময়। ঢাকার নিকটতম নরসিংদীতে মুক্তিযুদ্ধে নতুন গতি যোগ করেন আব্দুল মান্নান ভূঁইয়া, আফতাবউদ্দিন ভূঁইয়া, ফজলুল হক খন্দকার, রাজিউদ্দিন আহমেদ রাজু, মোসলেউদ্দিন ভূঁইয়া, রবিউল আওয়াল খান কিরণ, আব্দুল হাশিম মিয়া, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, অধ্যাপক শাহাবুদ্দিন, আব্দুর রব খান, গয়েস আলী মাস্টার, ফজলুর রহমান, ফটিক মাস্টারের মতো সংগঠকরা। শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন মুক্তিযোদ্ধাদের মূল প্রেরণাদাতা। মনে হইলে সেদিনের কথা, যেদিন আমরা এই মান্নান ভূঁইয়ার সাথে কথা বলে ভারতের উদ্দেশ্যে রওনা হই। মজলুম রিজা, বীর মুক্তিযোদ্ধা যাকে বলে, যাকে বোঝায়, সেটা হলো মজলুম রিজা। মুক্তিযুদ্ধের আরেক বীর সেনানী শহীদ ফজলুর রহমান, শহীদ ইদ্রিস, ফজলু, মানিক, তাদের কথা মনে হয়। যখন আমরা বিভিন্ন মিটিং মিছিলে বসি, যখন কিছু নামদারি মুক্তিযোদ্ধা আমাদের পাশে বসে, তখন নিজের লজ্জিত মনে করি। 116 শহীদের রক্তে রঞ্জিত হয় নরসিংদী। স্বাধীনতার দীর্ঘ 50 বছরে জেলার কয়েকটি গণকবর রক্ষায় উদ্যোগ নেওয়া হলেও বাকিগুলো পড়ে আছে অযত্ন অবহেলায়। নতুন প্রজন্মের কাছে ইতিহাস অম্লান রাখতে সব গণকবর রক্ষার দাবি মুক্তিযোদ্ধাদের। প্রত্যেকটা বদ্ধভূমির টাকা বরাদ্দ হয়ে আসছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে দুই তিনটা ছাড়া বাকিগুলো এখনো হয় নাই। স্বাধীন করে বিকাল 4টা-5টার দিকে আনন্দ মিছিল বার করি। 5 জনা আমরা যুদ্ধ করেছি, তারপরে মাধবদী যুদ্ধ করেছি, প্রত্যেক যুদ্ধে আমরা জয় করেছি। এই বিজয়ের মাস আসলে আমাদের সাথী ভাইদের কথা মনে পড়ে।
আমাদের স্বজনদের কাছে আমরা ফিরে আসতে পারবো সে কল্পনা আমাদের মোটেও ছিল না। 7 মাসের বাসন থেকে বঙ্গবন্ধুর বাসনে উজ্জীবিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে যাই। গভর্নমেন্ট আমাদেরকে বাধা দিবে, সাহায্য করবে, সেই চিন্তা চেতনা আমরা রাজলাই নাই। আমরা যুদ্ধে গেছিলাম দেশপ্রেমে। পর্যায়ক্রমে সব গণকবর রক্ষার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত 5টি গণকবর যেটি এলজিডি কর্তৃক নির্মাণের জন্য চূড়ান্ত হয়েছে, এর মধ্যে 3টি এখন পর্যন্ত সমাপ্ত করা হয়েছে। বাকি 2টির কাজ চলমান রয়েছে, সেটা হচ্ছে বেলাবো এবং রায়পুরা, এই 2টির কাজ চলমান রয়েছে। স্বাধীনতার 50 বছর পরও মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ায় হতাশ জাতির বীর সন্তানরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করবো বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। আইজিপি সহ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের নতুন ঢং, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। ইচ্ছাকৃত কোনো ক্রসফায়ার হয়নি, দাবি র্যাব ও স্বরাষ্ট্রমন্ত্রী। অমানবিকতা ও খুন খারাপের পরিণতিতে এই নিষেধাজ্ঞা, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মুখে এত নীতি কথা মানায় না, বললেন ওবায়দুল কাদের। দেশে প্রথম 2 জনের ওমিক্রন শনাক্ত, উভয় জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। তাদের সংস্পর্শে যাওয়া সবার টেস্ট হচ্ছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কানাডার পর দুবাইতেও জায়গা হলো না, প্রতিমন্ত্রীর পদ খোয়ানো ডাক্তার মুরাদের। দেশে ফেরার প্রস্তুতি, আসতে পারেন আজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।